শুকনো একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মামলা ও পাল্টা মামলা। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর থানাধীন জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 19 আগস্ট সকাল 6টা 30 মিনিট নাগাদ ওই এলাকার বাসিন্দা প্রদীপ মালাকারের বাড়িতে বাড়িরক্ষক মানিক উড়িয়া বাড়ির সম্মুখে জলাবাসা দামছড়া সড়ক সংলগ্ন বড়বাই পরিমল মালাকারের জায়গায় একটি শুকনো সপরি গাছ কাটতে গেলে পার্শ্ববর্তী বাড়ির প্রদীপ মালাকারের মধ্যম ভাই প্রবীর মালাকারের পুত্র প্রীতম মালাকার এবং প্রবীরের স্ত্রী সাধনা মালাকার সংঘবদ্ধভাবে মানিক উড়িয়াকে গাছ কাটতে আপত্তি করে বলে অভিযোগ। এমত অবস্থায় মানিক বিষয়টি প্রদীপকে জানালে প্রদীপ এসে গাছ কাটতে আপত্তির বিষয়টি জানতে চাইলে বিবাদীরা তিনজনই নাকি প্রদীপ সহ মানিককে মারতে উদ্যত হয়। প্রদীপ জানায় সে বড় ভাই পরিমল মালাকারের অনুমতি নিয়ে শুকনো সপরি গাছটি কাটতে যায়। পরবর্তীতে সন্ধ্যার সময় প্রদীপের বাড়িতে বিষয়টি নিয়ে তল্লাশি করতে যায় পানিসাগর থানার পুলিশ। প্রদীপ সমস্ত বিষয়টি সবিস্তারে পুলিশকে জানালে পুলিশ ফিরে আসে। প্রদীপ অভিযোগ করে জানায় গাছ কাটতে গেলে ওর মধ্যম ভাই প্রবীর, ভাতিজা প্রীতম এবং বৌদি সাধনা তাদেরকে মারধরের হুমকি দমকি সহ মারতে এগিয়ে আসে। এমনকি প্রবীরের ছোট পুত্র সৌরভ মালাকরণীকে প্রদীপের স্ত্রীকে মারতে উদ্যত হয় এবং হাত দিয়ে চর মারবে বলে হাত উঁচিয়ে আসে। অথচ এরা নিজেরাই নিজেদের দোষ আড়াল করতে কৌশল করে পানিসাগর থানায় প্রদীপের নামে অভিযোগ দায়ের করে। তাই প্রদীপ ও তার স্ত্রী বর্তমানে প্রাণ সংশয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমত অবস্থায় 19 আগস্ট ঘটনার দিন রাত্রিতেই প্রদীপ বাধ্য হয়েই পানিসাগর থানায় মধ্যম ভাই প্রবীর, ভাতিজা প্রীতম এবং বৌদি সাধনা মালাকারের বিরুদ্ধে লিখিত মামলা রুজু করে। প্রদীপ জানায় এর পূর্বেও মধ্যম ভাই প্রবীর ওর বিরুদ্ধে মিথ্যে মামলা করলে সেই মামলার রায় প্রদীপ পক্ষেই আসে। প্রদীপ আক্ষেপ করে জানায় ছোট ভাই হিসাবে বড় ভাইদের নিকট থেকে সাহায্য সহযোগিতা পাবার বদলে পাচ্ছে শুধু হিংসার পদাঘাত। তাই সে এখন মায়ার বাঁধন ছেড়ে বড় ভাইয়ের বিরুদ্ধে আইনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে। এখন দেখার বিষয় একটি শুকনো সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইকে বড় ভাই কর্তৃক প্রাণনাশের হুমকি ধমকির বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? আমার নাম প্রদীপ মালাকার। আপনার বাসা কোন জায়গাতে? বাসা জলাবাসা হসপিটালের পাশে। কি ঘটনা কি? ঘটনা হয়েছে গত 19 তারিখে আমি ঘুমে আসলাম, তো আমার এখানে একজন বাড়িতে লোক থাকে মানিক দা কইয়া, তাই নিয়ে কইছিলাম যে ওই সামনে বাড়ির সামনে একটা মোড়া গাছ একটা আসলো সবরি গাছ, তো ওই গাছটা অনেকের কথা হয়েছে যে বাড়ির সামনে মোড়া গাছটা দেখিয়া পারি ঠিক নাই। তখন গিয়া এই মরা গাছটা হয়েছে গিয়া আমরা বড় ভাইয়ের অংশের সামনে, তখন বড় ভাইয়ের সঙ্গে যখন এ ব্যাপারে কথা বলে কইছে এটা কাটাই লিও, গাছটাকে উড়ে দিয়া কাটাইয়া এটা লাখিটাকে করে লিব। তখন আমি মানিকদারে কইছে এটা কাটিয়া লইয়া আইব। তো মানিকদা কইছে ওই দিনে যে আপনি যেদিনকে থাকবেন ওই দিনে আমি গিয়া গাছটা ইচ্ছা কাটিয়া লইয়া আইব। তো ওই দিনে দিনে আসলো 19 তারিখ আসলো, বুধবার আসলো। তো ওই দিনে আমি সকালে ঘরে ঘুমে আসলাম, তো দাদা গেছে ইয়া ওই গাছটা কাটাতে গেছে। তখন আপত্তি আইছে যে এটা কাটতে গিয়ে কমপ্লেন আপত্তি করছে? এটা আপত্তি করছে আমরা মেজ ভাই প্রবীর মালাকার, সঙ্গে আসলো ওনার ছেলে বড় ছেলে প্রদীপ প্রীতম মালাকার, এর সঙ্গে আসলো ওনার স্ত্রী সাধনা মালাকার এবং সঙ্গে অন্যান্য পরিবারের সবাই সঙ্গে আসলো। তখন আপত্তি করছে কয়ে গিয়া আমার কইছে, পরে আমি কইছি চলো একটু দেখি কি আপত্তি আছে, আমি তো জানতে লাগবো, বড় ভাইরে জানাইতে লাগবো। তো ওই সামনে গেছি গিয়া খালি কইছি যে কে আপত্তি করছে, কইতে ওনারা সবাই প্রথমত আমার যে প্রবীর মালাকার আমরা বড় ভাই আইসে আইয়া সারিয়া তাই এই বিষয়ে জানতে চাইছে যে আপত্তি কে করছে, কে কি করছে যেটা জানি না। এখানে এই মরা গাছটা কাটতে হইলে আগে তাইনের অংশের যেটা আম গাছ একটা আছে তাইনের পাশের, তো ওই গাছটা আগে কাটতে হইব, এরপরে গিয়ে কাটতে হইব। তো আমি কইছি আমার তো জায়গাটা আমার নাই, আমার বড় ভাইয়ের জায়গা। তো বড় ভাইয়ের সঙ্গে কথা কইলেন, আপনি কথা কইয়া সারিয়ে আপনার যেটা সমাধান করার করেন। তখন তাইনে বুঝতে চাইছে না, কইছে যে আপনি যেহেতু কাটতে আইছেন তাইলে আপনিই এটা সমাধান করেন। তখন আমি কইছি যে দেখেন আমার পক্ষে সম্ভব না, এটা বড় ভাইয়ের জায়গা, আর প্রয়োজন যে পড়ে আমি এটাও আমি ধরতাম না, আমি যাইমু গিয়া, তুমি তোমার বুঝো, বুঝিয়া সারিয়া তুমি ইয়ে করো, কারণ এখানে আমি আমার যেখানে আমি অগ্রাধিকার নাই যে আমি পারমিশন দিতাম। তো তখন তাই কইছে যে না আমারও তো দেখা লাগে রয়েছে। তো আমি বলছি ঠিক আছে, দেখা লাগে যখন সুন্দর কথা আপনারা দেখেন। এই কইয়া সারিয়া এখানে হচ্ছে তারা কথা কইয়া লাস্টে দিয়া
এই কথা ঘুরাইয়া তাই গিয়া কইল যে আমি নাকি ওই মানিকদারে খুন করালে কোরাল দিয়া ফাটাইছি। এইভাবে তারারে বারবার তারারে একটা প্ল্যান লইয়া তারারে আমি মারার চেষ্টা করছি। কিন্তু জিনিসটা সত্যি ভুল, কারণ আমি সারাদিনের মধ্যে বাড়ি করেই থাকি না, আমার কাজে ব্যস্ত থাকি। ওই দিনে বাড়িতে আসলাম, তো এটা বড় জিনিস না। এরপরে দেখা যায় যে ওইটা শেষ হওয়ার পরে যখন আমরা ঘুরিয়ে আইছি, তো ঘটনা হয়েছে যখন আমি দেখছি অগ্রমুখী তারা আমার উপরে, তখন আমি আমার মিসেসেরও কইছি যে একটা ভিডিও করো, নাইলে তো সাক্ষী থাকতো না ওটা তো এই সময়ে, তো ভিডিও করো যে আমি দোষ করি আর যে দোষ করে ভিডিওর মাধ্যমে ধরা পড়বো। তখন আমার মিসেস ভিডিও করতে গেছে, ভিডিও করার পরে দেখা গেছে ওই দিক থেকে আর ওনার বড় ছেলে প্রথম মালাকারও করতেছে, তাইনের কাছেও ভিডিও করছে, আছে সব কিছু। তখন গিয়া এইভাবে কথাবার্তা উচ্চ কথা হওয়ার পরে বিভিন্ন অজুহাত দেখাইছে আমারে এবং বিভিন্নভাবে মিথ্যাভাবে আমারে দোষারোপ করছে এবং গালিগালাজ করছে, এবং ওনারা নাকি বেশ কয়েকবার আমি কেস করার পরে ওনারা জিতছে। আমরা জানা নাই কোন কেসে তারা জিতছে। এবং আমার দীর্ঘদিন থেকে ছোটো থেকে আজকে 1 মাস বয়সে আমার বাবা মারা গেছে, তখন থেকে আমি বড় হয়েছি যে আজকে অবধি আমার জায়গা অংশ মৌখিকভাবে একটা অংশ দেওয়া হয়েছে, কিন্তু এই দলিলভাবে বা কাগজপত্রে আমার কোনো জায়গা নাই। যার জন্য আমি ওনাদের সঙ্গে যখন বুঝতে গেছি, তখন তারা কইতাছে যার যার জায়গা বুঝছে না, এবং বুঝে নিতে গিয়ে আমার মধ্যম ভাইয়ের আপত্তি কি আপত্তি জানি না, বারবার বাধা দান করছে যে কাগজটা হইতে গিয়া, যার মাধ্যমে আমি ইদানিং বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়া পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করিয়া আমি একটা পার্টিশন মামলা করছি, যেটাতে আমি আমার ন্যায্য জায়গা আমি পাইতাম, ওনার জায়গা ওনারা পাইতাম। তো ওই বিষয়টা ইস্যু লিয়া দীর্ঘদিন পরে পরে আমার অ্যাটাক করা হয়। যে গতদিনের ঘটনার পরে কি তার মামলা করছিল আপনার বিরুদ্ধে? এরপরে তো ওই সময় গেছে কি যাওয়ার পরে সন্ধ্যার সময় হঠাৎ দেখি যে আমি এই হয়েছে পুলিশ আমার বাড়িতে, কি ব্যাপার যে তারা কমপ্লেন করছে, তারারে আমি হুমকি দিছি, হুমকি দিছি বিভিন্ন রকম এইভাবে কইয়া থানা আমারে আইছে আমার সঙ্গে বোঝার জন্য, এবং আমারে কইছে যে এখন তো আমরা করতে লাগবো। তখন আমি বাঁচতে গিয়া আমি থানার সঙ্গে দারোগাবুর সঙ্গে কথা কইয়া বাঁচতে গিয়ে আমি আমার যতটুকু করিয়া বাঁচতে লাগে অতটুকুর মাধ্যমে আমি তারা কাছে গিয়া বর্তমানে আমি মানে বাঁচার চেষ্টা করছি। পাল্টা মামলা করছে? পাল্টা মামলা করছি তারা। তারা মামলা করার পরে পুলিশ আসতো, আপনি যে মামলা করছেন তারপরে পুলিশে ইনভেস্টিগেশন করছেন? না, এরপরে আর পুলিশ আইছে না এবং আমার লগে আর কোনো যোগাযোগও হয়েছে না। এই আছে। কিন্তু এখন সবচেয়ে বড় জিনিস হইলো এরপরে লাস্ট অবধি যখন ভিডিও বন্ধ করছে, তখন আমার বউরে একটা জিনিস দেখাইছে, এইভাবে একটা দেখাইছে, হুমকির মতো দেখাইছে, অনেকক্ষণ দেখাইছে মুখটা বেঙ্গাইয়া। জানি না এটা হলো প্রীতম মালাকার, কবির মালাকারের বড় ছেলে প্রীতম মালাকার। এবার হুমকি দেখাই যায় না, এটার পরিপ্রেক্ষিতে ওনার কী উদ্দেশ্য আছে ওইটা আমি কইতাম পারি না। আমি একটাই আপনার কাছে এবং সবার কাছে একটাই জোড়া যে আমি জলেবাসা আমার পিতৃস্থান, এখানে আমি বাস করতে ইচ্ছুক। আপনারা মানে সবাই একটু সাহায্য যদি পাই তাই, আর এখানে যদি বাস করতে পারি, এটাই আমি মনে করবো আমার মানে সবচেয়ে আমার। এখন বর্তমানে আপনার নিরাপত্তাহীনতা ভুগতেছে? হ্যাঁ, এখন বর্তমানে আমি এখন নিরাপত্তাহীনভাবে আছি। আমার নিজের সেফ আমি নিজে পাওয়ার লাগে আমি আপনার কাছে হাত জোর করতে আছি যে আমার একটু সাহায্য করবেন, যাতে আমি নিরাপত্তাভাবে থাকতে পারি। আমি কারোর ক্ষতি করতে চাই না, কারোর সমস্যা হয়, এলাকার মানুষ আছে, বড় ভাই আছে, সমাজ আছে, লইয়া বুঝুক, আমার আপত্তি নাই। কিন্তু এইভাবে যে বিভিন্ন একটা অজুহাত দেখাই আমার উপরে বারবার অ্যাটাক করা হয়, ওইটা থেকে যাতে আমি নিজেরা বাঁচাইতে পারি, ওইটাই আমি আপনার কাছে আবেদনটা রাখি। কি নাম আপনি? আমার নাম মানিকুড়িয়া। আপনি কোন জায়গাতে বসবাস করেন? জলে বাসা, ওই প্রদীপের বাড়িতে? প্রদীপ মালাগারে। গতদিন যে ঘটনাটা ঘটছিল 19 তারিখে, হ্যাঁ, গাছটা কাটতে আপনাকে পাঠাইছে? প্রদীপ মালাগার আমার এই গাছটা কাটার জন্য কইছে। যে আমি কইছি দাদা আপনি যেদিন বাড়িতে থাকবেন ওই দিন আপনার সামনে কাটবো, কারণ যে ঝামেলার লোক আমি না, আর আপনি থাকবেন আপনার সামনে আমি কাটবো। তো এদিনকার তাইনে বাড়িতে আসছিল শুয়ে আসছিল, যে আমি গাছটা কাটছি, গিয়া 2টা কূপ দৌনে আমারে কমপ্লেন করছে। এই কবির মালাকার কমপ্লেন করছে, তোমার এই গাছ কাটার লেগে কে কইছে, তুমি যদি এই গাছটা কাটো তাহলে এই আমার দোকানের উপরে এই পাতা ছাতায় উপরে আমার টিন শেষ হয়ে যায়, এই আম গাছটা কাটো, এই গাছটা কাটো, এই গাছটা কাটো।
কাটে এরপরে তুমি এই শুকনা গাছটা কাটিও কইয়া তোমার কে পাঠাইছে তুমি তারে নিয়ে আও কত বড় সাহস কে দিছে তোমার ওই আমার যখন হুমকি দেখাইছে আমি কিচ্ছু মারছি না আমি নেড়ে আয়ে পড়ছি আমার মালিকরে জানাইছি দাদা এরকম এরকম ব্যাপার যে আমার তো তারা হুমকি দেখাইতেছে আমি তো গাছটা কাটতাম না আয়া পড়ছি আয়া আমি কোরাল টোরাল আওয়ার পরে তান্ডে কইছি প্রদীপ মালাকার কইছি কোয়ার পরে প্রদীপ মালাকার বাইরেছে গেটের সামনে যাওয়াতে প্রদীপ মালাকার জিজ্ঞাসা করছে অতটুকুই যে তান্ডে গাছটা কাটালে কে নিষেধ করছে অতটুকু যে জিজ্ঞানের পরে দেখা যায় তাইনে আর কোনো কিছু কথা কইছে না কোয়ার পরে দেখা যায় তাইনের উপরে তারা সারা বাড়ির মানুষ বাইরে এসে মানে মারবো ধরবো তুমি তখন লোক পাঠাইছো আমরা মার্ডার করার লেগে দরবার করার লেগে আমারও বুঝার ব্যাপার আছে বড় জনের সাথে এরকম করে তার প্রদীপ মালাকারের উপরে খুব তার বাড়ির সবাই একটু গালাগালি অশ্লীল ভাষায় গালাগালি খুব হয়েছে গালাগালি হওয়ার পরে তাই না বুঝে প্রদীপবাবু যে অভিযোগ করলো যে তাই নাকি তারা হুমকি দিছে এই সেই করছে এটা কি সঠিক নেই? হ্যাঁ এইটা সঠিক আপনি কি নিয়ে গাছটা কাটতে গেছেন, দা দিয়ে না কুড়াল দিয়ে? কুড়াল নিয়ে আপনারা কি তাই গাছ কাটার লেগে পাঠাইছে নাকি তাদেরকে মার্ডার করার লেগে পাঠাইছে? আমার গাছ কাটার লাগি পাঠাইছে তারা কইতাছে তারা মারার লেগে পাঠাইছে। তারা কইতেছে তারা মার্ডার করার লাগি প্রদীপ মালাকার পাঠাইছে